বছর 2 মাস কয়েকদিন মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ আমি পেয়েছি। সবকিছু একসঙ্গে করা যায় না, কিন্তু আমি চেষ্টা করেছি ত্রিপুরার সাধারণ মানুষের সর্বাঙ্গীন বিকাশ হোক আর তার রূপরেখা তৈরি করে প্রয়াস করেছি। আপনারা তার সাক্ষী রয়েছেন। আজকে রাজ্যসভার একমাত্র সাংসদ হিসেবে আমাকে পার্টি নির্বাচিত করে পাঠিয়েছে। আর আমার যে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীজি দিচ্ছেন, সেই হিসাবে টোটাল 13 দিনের সেশন ছিল। আর তার মধ্যে লাস্ট দিন তো হয়েছে স্বাভাবিক কারণে, সেখানে কোনো বিশেষ কার্যবাহী ছিল না। তো বাচ্চা 12 দিন। তো এই 12 দিনের মধ্যে একদিন আমি হয়তোবা কোনো ইস্যু ত্রিপুরার উঠাতে পারি, কিন্তু বাকি 11 দিন ত্রিপুরার ইস্যু আমি উঠিয়েছি। আর আপনারা আগেই সে বিষয়ে অবগত রয়েছেন যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে একটি অফিস ত্রিপুরাতে আগরতলাতে নির্মাণের জন্য আমি রাজ্যসভাতে তুলেছি। ও যতটা আমি জানি মন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার এমনিতেও কথা হয়েছে, প্রসেসিং চলছে। তবে কিছু কম সময়ের মধ্যেই ত্রিপুরাতে রিজনাল অফিস হবে। দ্বিতীয়ত বর্ডার হাট, যেটা ত্রিপুরার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। কি বর্ডার হাট বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষের মিলন কেন্দ্র। আর সেই মিলন কেন্দ্রের সঙ্গে সঙ্গে এই বর্ডার হাটগুলিতে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় যে হাটগুলি রয়েছে তার মধ্যে বেচা কেনা বেশি হয়, এবং যে ভারতীয় দোকানপাটগুলি আছে সেগুলো লাভান্বিত বেশি থাকে। আমাদের কাছে রেভিনিউ আসে, মানে ডলার আসে, বিদেশি মুদ্রা আসে, লাভদায়ক ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে কোনো রাজ্য সরকার সেটাই চাই, কোনো লাভদায়ক ব্যবস্থা যদি থাকে সেটাকে কন্টিনিউশন। করোনার পর আমরা দেখেছি যে বর্ডার হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মেঘালয় বর্ডার হাট চালু হয়ে গেছে, বাংলাদেশ এনওসি দিয়ে দিয়েছে। কিন্তু ত্রিপুরার যে 2টি বর্ডার হাট, যেটা সিপাহীজলাতে একটা, কমলাসগরে আরেকটা সাউথে শ্রীনগরে, সেটা এখনও চালু করছে না বাংলাদেশ তরফ থেকে। আর তার সঙ্গে সঙ্গে ধর্মনগরের রাগনাতে, কমলপুরে, হইতে, বামটিয়াতে, ওখানে আরও বর্ডার হাট প্রস্তাবিত। 3টি প্রসেস রয়েছে আর 2টি প্রস্তাবিত। তো সেগুলো করার জন্য আমি হাউসে তুলেছি। আমি বিশ্বাস করি খুব কম সময়ে এই চালু বর্ডার হাটগুলো 2টি রয়েছে, সেগুলো খুব কম সময়ে চালু হবে, তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। সাবরুমে যে মৈত্রী সেতু, মার্চে দোনো প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চালু করেছেন, কিন্তু আইসিপি টেম্পোরারি চালু করা যায় ইন্ডিয়ান তরফ থেকে, সেটা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনও সেটা রেসপন্ড পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি তুলেছি, কারণ এটা কমপ্লিট হয়ে গেলে, সাবরুম যে পোর্ট চালু হয়ে গেলে স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের রাজ্যগুলো বাণিজ্যিক যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তন আসবে। তো সেটা যাতে কম সময়ের মধ্যে চালু হয় সেটাও আমি হাউসে তুলেছি। আর আমরা দেখেছি যে গোমতী নদীতে ড্রেজিং করে ও টেম্পোরারি নির্মাণ আমরা করেছি, ট্রায়াল হয়েছে এবং প্রমাণিত হয়েছে। ছোট হোক, ছোট যখন সিমেন্ট আমরা এনেছি, তো আমরা দেখেছি যে প্রতি ব্যাগে 50 টাকা করে আমাদের লাভ হয়েছে, মানে কম পয়সা লাগে। তো সেটাও বাংলাদেশের তরফ যে গোমতীতে ড্রেজিং করা, সেটা ভারত সরকার বলেছিল যে আমরা নিজের পয়সা দিয়ে নিজের লোক দিয়ে ড্রেজিং করে দেবো, কিন্তু
তৎকালীন সময় বাংলাদেশ বলেছে না সেগুলো আমরা নিজেরাই করে দেবো, কিন্তু আজ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো কাজ করা হয়নি। সেটা আমি তুলেছি। আমি আশা করি রাজ্যসভাতে তোলার পর, আমি যেটা জানি, খবর আছে যে বাংলাদেশ এমবিসিতে সেই বিষয়ে তৈরি শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলো আর এদিকে ড্রেজিং এগুলো কমপ্লিট হয়ে গেলে জলপথে যখন ত্রিপুরার রাস্তা খুলে যাবে, তো ত্রিপুরার কায়কল্প নিশ্চিত এক বড় মাত্রায় পরিবর্তন হবে, রোজগার হবে, ত্রিপুরার নজওয়ানরা নতুন একটা রাস্তা পাবে। তো সেই দিকে আমরা কাজ করেছি। উত্তরপ্রদেশে এসসি জাতিকে নতুন করে সমাহিত করা, যেমন আমাদের এখানেও এসটিতে ডাউনকে আমরা করেছিলাম 2012 থেকে পেন্ডেন্সি ছিল। আমাদের সরকার আসার পর গৃহমন্ত্রী অমিত ভাই শাহর নেতৃত্বে ডাউন থেকে মূল ট্রাইবে নেওয়া হয়েছে। এখন প্রথমে 19টি ছিল ট্রাইব ছিল, এখন ত্রিপুরাতে 20টি মূল ট্রাইব আছে। তো ঠিক এই ধরনের একটা বিল এসে এবং রাজ্যসভা এসে, এবং সেই বিষয়ে আমি লক্ষ্য করেছি যখন হাউসে বিভিন্ন বিষয় বিরোধী পক্ষের তরফ থেকে তোলা হচ্ছিল, এসসি এসটির বিষয়ে নানা মোদী সরকার, সেগুলো তখন আমি উঠে দাঁড়িয়ে নর্থ ইস্টের বিষয়ে তুলেছি। এবং যেটা বাস্তব, মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে নর্থ ইস্টের জনজাতিদেরকে আর অনুসূচিত জনজাতি এই দুইকেই সম্মানের সঙ্গে তার ডেভেলপমেন্ট, সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টলক্ষ্মী হিসাবে করা হয়েছে। আজকে নর্থ ইস্টের 4টি মুখ্যমন্ত্রী এসটি আছে, ভারতীয় জনতা পার্টির কাছে, অন্য কোনো পার্টির কাছে নেই। সবচাইতে এসটি মিনিস্টার, কর্পোরেটর, বিধায়ক, এমপি ভারতবর্ষের মধ্যে কোনো পার্টির কাছে আছে, ভারতীয় জনতা পার্টির কাছে আছে। গুজরাটে এবারে ইলেকশন হলো, আপনারা দেখেছেন लगभग 90% যে এসটি সিট ভারতীয় জনতা পার্টি জিতেছে। নর্থ ইস্টের যে বিশেষ করে এসটি একসময় এক্সট্রিমিস্ট চেহারা, মানে নর্থ ইস্ট মানে ইনসার্জেন্সি এভাবে দেখা হতো। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সেই জায়গাতে নেই, এক ডেভেলপিং চিন্তাধারা এবং এসটিসিদের সহকারে পুরো নর্থ ইস্টবাসী এক সম্মান সৃজন। এখন রাজ্যসভা যেমন আমি গিয়েছি, কেরালা থেকে শুরু করে জম্মু কাশ্মীর শুরু করে মণিপুর থেকে গুজরাট পর্যন্ত আমি দেখেছি এই 13 দিনের যে সেশন ছিল তার মধ্যে এমন একটা দিন নেই যে এখানে ত্রিপুরার নাম ওঠেনি, নর্থ ইস্টের নাম ওঠেনি। এবং আমাদের কে লক্ষ্মণজি, যিনি রাজ্যসভার এমপি তেলেঙ্গানা থেকে, উনি এবার যখন সাপ্লিমেন্টারি বাজেটের উপরে ডিসকাশন হচ্ছিল, উনি নর্থ ইস্ট এবং ত্রিপুরা সম্বন্ধে তুলেছেন, তেলেঙ্গানার মেম্বার অফ পার্লামেন্ট। তো এই যে নর্থ ইস্টের উন্নয়ন আর সম্বন্ধে এত বড় হাউসে বলা, এটা প্রথমবারের মতো নরেন্দ্র মোদীর কারণ হয়েছে, আর সেটা নিশ্চিত প্রশংসনীয় এবং নর্থ ইস্টের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। এনইসির যে ফান্ড অ্যালোকেশন 60% যে ফান্ড অ্যালোকেটেড হয় স্টেট ওয়াইজ, 12% আমরা ত্রিপুরাতে পাই, কিন্তু সেটা ঠিকভাবে অ্যালোকেশন হচ্ছে কিনা সেই বিষয়ে আমি তুলেছি। আমি আশা করি যে আমাদের 12% যেটা রয়েছে সেটা কমপ্লিট আমাদেরকে দেবে, মন্ত্রীজি আশ্বাস করেছেন। এবং এছাড়া আরও ফান্ড ত্রিপুরাকে দেওয়ার জন্য উনি আশ্বস্ত করেছেন। কৈলাসহর এয়ারপোর্ট অনেক দিনের আমাদের ডিমান্ড, আর কৈলাসহর এয়ারপোর্টের আমি বিস্তারিত তুলেছি সাপ্লিমেন্টারি কোশ্চেনে, এবং আমি আনস্টার্ড কোশ্চেনও রয়েছে, আপনাদের কপি দেওয়া হয়েছে। মন্ত্রী যে আশ্বস্ত করেছেন যে কম সময়ের মধ্যে কৈলাসহর এয়ারপোর্টের জমিনের যে বিষয়টা সেটাকে সমাধান করে তারপরে যেটা যে এস্টিমেট বাজেট সেই দিকে যাবে। তো সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিক যাবে। আমরা নতুন এয়ারপোর্ট, যে মহারাজা বীর বিক্রম কৃষ্ণ মানিক্যের নতুন এয়ারপোর্ট আমরা আগরতলাতে পেয়েছি, আমরা সবাই অনুভব করি যে এয়ারপোর্টটা হওয়াতে ত্রিপুরার যে এক স্ট্রেচার, এক সম্মান, এক যে ত্রিপুরার মানুষের যেটা বলে এক সুন্দর ভবিষ্যৎ দিয়ে এয়ারপোর্টের নাম দিয়েই মানুষের ফিলিং হয় যে এটা
অনেকে এসে বলে এটা কি ত্রিপুরাতে এসে পৌঁছে গেছি না ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি বা মুম্বাইতে। এই যে ব্যাঙ্গালোর মুম্বাই যে মেট্রো সিটি ছিল সেখানেই এই ধরনের এয়ারপোর্ট হতে পারে, নর্থ ইস্টে ছোট হতে পারে না, সেই ধারণা নরেন্দ্র মোদী পাল্টিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে এত ছোট তারপরেও কৈলাসহরের জন্য এগ্রি হয়ে গেছে আবার এয়ারপোর্ট করবে অতটাই খরচা করে। তার জন্য আমি প্রধানমন্ত্রীজিকে সিভিল এভিয়েশন মিনিস্টারকে ধন্যবাদ জানাই। আর একটা প্রাইভেট রেজুলেশন আমি এনেছিলাম, আমি জানি না ত্রিপুরাতে কোনো এমপি রাজ্যসভাতে কোনো সময় প্রাইভেট রেজুলেশন এনেছে কিনা। আর আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভা চেয়ারম্যানকে ধন্যবাদ জানাবো, রাজ্যসভার লিডার অফ হাউস পীয়ূষ গোয়েলজিকে ধন্যবাদ জানাবো। ওনাদের কারণে 2 নম্বরে আমার প্রাইভেট রেজুলেশন ছিল, 1 নম্বরে অন্য একটা ছিল, সেটাকে অ্যাভয়েড করে 2 নম্বরটাকে নিয়ে আর আগরের উপর আলোচনা করার জন্য হাউসকে 2.5 ঘন্টা দেওয়া, ইয়ে এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় অগাধ আর ত্রিপুরার মানুষ হতে পারে না। এই সুযোগ ত্রিপুরা কোনোদিনই পায়নি। আর আগর বোর্ডের জন্য যেটা আমি তুলেছি, আর সেটা ত্রিপুরাকে 2 থেকে 3,000 কোটি টাকার ইকোনমি দেবে মিনিমাম, তৈরি আছে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের বলতে, আমার বিজনেসম্যান এমপি আছেন, ওরা তো আমার পেছনে আসার জন্য প্রস্তুত। আমি বলেছি আমি যাই, তারপর আপনারা আসুন। ওনারা আগর উপরে বিজনেস করতে চায়, যখন দেখে যে হয় ভাই আগরের 1 লিটার তেল 80 লাখ টাকা বিক্রি হয়, আর কৃত্রিমভাবে যেটা ইনজেক্ট করা হয় সেটা 20 থেকে 30 লাখ টাকা লিটার বিক্রি হয়। আমি তোলার সময় বলেছিলাম এই হাউসে হয়তো অনেকে জানেন না, বাস্তবে জানতেন না। তো আজকে ত্রিপুরার নাম এক সুন্দর জায়গা নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন। এতটা সময় দেওয়া ছোট রাজ্যকে, আমি পার্লামেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই ও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই আর পীয়ূষ গোয়েলজিকে ধন্যবাদ জানাই। একলব্য বিদ্যালয় বিষয়ে সাপ্লিমেন্টারি আমি তুলেছি যে সময়ের মধ্যে যাতে একলব্য বিদ্যালয়গুলো বড় মাত্রা, আগে 4টে ছিল, এখন 18-20টা, সেগুলো যাতে সময়ের মধ্যে শেষ হয়। ওর ফলো আপ করছে কিনা মন্ত্রী আশ্বস্ত করেছেন যে রেগুলেটর আছে, সময়ের মধ্যে হবে, ও তাতে আমার এসটি ভাই বোনদের বড় মাত্রায় লাভান্বিত হবেন। সৈনিক মাননীয় প্রধানমন্ত্রীজি 100 নতুন স্কুল চাইছেন। ত্রিপুরা বর্ডার স্টেট, 80% বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের। স্বাভাবিকভাবে এনসিসি ক্যাডার ও সৈনিক স্কুল হলে ত্রিপুরার নজওয়ানরা এবং ত্রিপুরার মানুষের লাভ হবে। কারণ সৈনিক স্কুলের মধ্যে এক দেশাত্মবোধক মানসিকতা তৈরি হয়, এক ডিসিপ্লিনড ব্যক্তিত্ব তৈরি হয়। আর এডুকেশন তো সেটা আছেই। তো স্বাভাবিকভাবে আসাম রাইফেলের যে উদয়পুর এবং তেলিয়ামুড়াতে ওদের কাছে ল্যান্ড রয়েছে, তত একটা তাদের কাছে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা থাকেন তেমন কোনো নামক অবস্থা আছে। আমি বলেছি যে আসাম রাইফেল প্রথমে এগ্রি হয়েছে, তারপরে ডিসএগ্রি করেছে। তো উদয়পুর বা তেলিয়ামুড়াতে আসাম রাইফেল জায়গা দিয়ে রাজ্য সরকার বাজেটে রেখেছি 120 কোটি টাকা কাছাকাছি খরচা হয়, রাজ্য সরকারকে দিতে হয়। আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সেই টাকা খরচা করে সৈনিক স্কুল করব এবং সেই দিশাতে আমি রাজ্যসভাকে তুলেছি। আমি আশা করি সেগুলি আসবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর তার সঙ্গে রেলওয়ে মিনিস্টার যে অশ্বিনী বৈষ্ণবজিকে অনেক সাধুবাদ, ধন্যবাদ। ত্রিপুরাতে বড় মাত্রায় অনুকূল ঠাকুর, শ্রী শ্রী অনুকূল ঠাকুর দীক্ষিত আমরা রয়েছি প্রায় 13 লাখের কাছাকাছি। আমাদের সরকার আসার পরে মাননীয় পীয়ূষ গোয়েলজি যখন রেলমন্ত্রী ছিলেন, আপনাদের সবার খেয়াল আছে, খুব কম সময়ের মধ্যে দেওঘর এক্সপ্রেস আমরা চালু করি, আগরতলা থেকে দেওঘর পর্যন্ত যায়, তাতে শ্রদ্ধালু সেখানে পৌঁছায় এবং সেখানে আবার সেই ট্রেন দিয়ে ত্রিপুরাতে ফিরে আসে। অনেকদিন যাবৎ আমাদের সমস্ত ঋত্বিকরা প্লাস দেওঘর থেকে যে ট্রেনের মধ্যে পেন্ট্রির ব্যবস্থা হোক, কারণ কি বড় মাত্রার শ্রদ্ধালু যায়, সেখানে তাদের অসুবিধা হয়, নিরামিষ ভোজনের অসুবিধা হয়। তো আমি অনেক সময় তুলেছি, কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রীজিকে যখন বললাম আসার পর এখানে ত্রিপুরাতে, ওর গিয়ে রেলওয়ে মিনিস্টারকে বললাম, আর আমি একটা পত্রাচার করেছি। আমার লেটার ঠিকভাবে পৌঁছানোর আগেই মাননীয় মন্ত্রী মহোদয় 2 দিনের মধ্যে, যেটা অসম্ভব কাজ ছিল, যে পেন্ট্রি কার করার, পেন্ট্রি সেই ট্রেনে রাখার জন্য ব্যবস্থা করে দিয়েছে এবং এতে ইন্ডাকশন থাকবে, খাওয়া দাওয়া গরম করে, আর স্টেশন ওয়াইজ সেগুলো
তুলে নিয়ে আসবে, কোন কোন স্টেশনে থাকবে নিরামিষ ভোজন হোক সেটাও নিয়ে আসবে। তো সেটা করে দেওয়া যেই শ্রদ্ধালুরা দেওঘরে যাচ্ছে তাদের জন্য বড় বিষয়, আর এটা খুব কঠিন কাজ, কারণ কি সমস্ত ট্রেনিং এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরেও সেটা করা হয়েছে ত্রিপুরা শ্রদ্ধালুর জন্য। মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি ত্রিপুরার মানুষের প্রতি শ্রদ্ধাশীল, আপনি ত্রিপুরার মানুষের প্রতি সহানুভূতিশীল, এবং আপনি যে কাজটা 2 দিনের মধ্যে করে দেখিয়েছেন। মাননীয় রেলমন্ত্রীজি অশ্বিনী বৈষ্ণবজি তো হোয়াটসঅ্যাপে মেসেজটা আমার গিয়েছে, তার মধ্যেই করে দেওয়া, লেটার তো আমি পরে লিখেছি। তো তাতে বোঝা যায় যে মোদি সরকার আর মোদি হে তো মুমকিন হ্যাঁ, এই কাজগুলি প্রমাণিত করে ভারতীয় জনতা পার্টি আর মোদি সরকার আলাদা বিষয়, আজকের এই বিষয়গুলির মাধ্যমে প্রমাণিত। আমি রাজ্যসভার এমপি হয়ে গেছি, তার জন্য আমি সব কিছু তুলতে পারবো তেমন নয়, সুযোগ দেওয়াটা বড় বিষয়। কারণ কি বড় স্টেটদেরকে সুযোগ দেওয়া হতো আগে, ছোটো স্টেটদেরকে তো পেছনে বসিয়ে রাখা হতো, কিন্তু বিপ্লব দেবকে মাননীয় প্রধানমন্ত্রী পেছনে বসায়নি, তৃতীয় সারিতে বসিয়ে রেখেছে। আগে আমি দেখতাম যে ত্রিপুরা রাজ্যসভার এমপি কোথায় গিয়ে বসে থাকতেন, আমি তো আমার চোখেও পড়েনি কোন সময়। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রীদের আশীর্বাদে এবং ভারতীয় জনতা পার্টির নর্থ ইস্টের প্রতি যে পজিটিভিটি, তার কারণে বিপ্লব রাখেনি, ত্রিপুরাকে সামনে রেখেছে, নর্থ ইস্টকে সামনে রেখেছে। এটা হচ্ছে সোচ। বিপ্লব এক ব্যক্তি আসে যায়, কিন্তু রাজ্য চিরতরে থাকবে আমাদের। তো এত বড় সম্মান আমি পেয়েছি, আমি চিরকৃতজ্ঞ আমার পার্টির প্রতি, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আবেদন করব, আমি আমার সাংবাদিক ভাই বোনদেরকে, হাউসদেরকেও নিবেদন করব, 2018-তে সবাই মিলে সাথ দিয়েছে, এক উৎসবের মহলে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে, জাতি জনজাতি মিলে মিশে স্বতঃস্ফূর্তভাবে এই সরকারটা তৈরি করেছে, আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। 2018-তে চলো পাল্টাই নাড়াতে আমাকে মানুষ চলো পাল্টাই ম্যান হিসেবে জানত। আমি তো গ্রামে যেতাম, বিপ্লব দেব আমাকে বলতো না, কোনো ছেলে দেখলে ও দেখো চলো পাল্টাই যায়, তো আমার নামই চলো পাল্টাই হয়ে গেছিল। তো আজকে মাননীয় নেতৃত্বে পুরো ত্রিপুরাবাসীর কাছে আমি আবেদন করি, এইভাবে তোলার যে বিপ্লব দেব সুযোগটা পেয়েছে, ত্রিপুরা মানুষ খুশি আমি জানি। এই সুযোগ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী বিজেপি সরকার বলে দিয়েছে, অন্য সরকার হলে সম্ভব ছিল না। ওই পেছনের সারিতে বিপ্লব বসে থাকতো, হয়তো বা বছরে একদিন যদি কোনো কিছু তোলার সুযোগ পেত। আজকে এই সুযোগটা পেয়েছে, এই প্ল্যাটফর্ম প্রধানমন্ত্রীর জন্য ভারতীয় জনতা পার্টির সরকার থাকার কারণে। আর তার জন্য আমি নিবেদন করবো, আগামী 23-এ যে নির্বাচন আসছে, 2018-তে আমরা মুক্তির লড়াই লড়াইয়ের জন্য ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছে, ত্রিপুরা মানুষ মুক্তি চাইছিল। এবার ভবিষ্যৎ নির্মাণ, ভবিষ্যতের জন্য বিজেপি চাই, ত্রিপুরার ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টি চাই, বিজেপি চাই, নরেন্দ্র ভাই মোদী চাই। কি মোদী ভবিষ্যৎ দিতে পারে, প্রমাণিত। রাজ্যসভাতে এবার প্রমাণ করে দিয়েছে, ত্রিপুরার ভবিষ্যৎ যদি কেউ দিতে পারে তো নরেন্দ্র ভাই মোদী দিতে পারে। তার জন্য আপনাদের মাধ্যমে পুরো ত্রিপুরাবাসীর কাছে নিবেদন, আবেদন, কাজ ত্রুটি ভালো খারাপ হতেই পারে, কিন্তু ভবিষ্যৎ তো মোদিই তৈরি করতে পারবে। তার জন্য আপনারা সবাই মিলেমিশে, যেভাবে 18-তে আমরা যেই মুক্তির সংগ্রামটা লড়েছি, এবার ভবিষ্যতের সংগ্রামটা লড়বো, আর মোদির হাতে ত্রিপুরাকে তুলে দিয়ে সুন্দর ভবিষ্যৎ আমাদের ছেলেমেয়েদের হোক, আমাদের ফিউচার জেনারেশন হোক, এটাই আমি ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করছি। আর আমার বিশ্বাস ত্রিপুরাবাসী সেই দিশাতে করবে, কোথাও কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। মোদিদের নেতৃত্বে ত্রিপুরাতে আবার সরকার আসবে, আমার পূর্ণ বিশ্বাস। আর ভবিষ্যৎ নির্মাণ যদি কেউ করতে পারে, সেটা নরেন্দ্র ভাই মোদী করতে পারে। বিপ্লব দেবকে রাজ্যসভাতে পাঠিয়ে মুখ্যমন্ত্রী বানিয়ে প্রমাণিত করেছেন যে ত্রিপুরার মানুষকে মোদীজি সম্মান করেন, ত্রিপুরার মানুষকে চেনেন, বুঝেন। আর সঙ্গে লোকসভাতে ড্রাগসের উপরে একটা ডিসকাশন হচ্ছে, গৃহমন্ত্রীজি তুলে ধরেছেন পুরো দেশের মধ্যে নেশামুক্ত ত্রিপুরা স্লোগান 2018-তে এসে আমি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আর আজ মাননীয় গৃহমন্ত্রীজি লোকসভাতে যখন পেশ করেছেন ডেটা, তার মধ্যে দেখেছেন পুরো দেশের মধ্যে ড্রাগসের উপরে সবচেয়ে বেশি কাজ যদি কোনো সরকার করে রয়েছে, ত্রিপুরা সরকার নেশামুক্তিতে করেছে। শুধু 18 না 18, 19, 20 হোক, সমস্ত ডাটা প্রমাণিত করে সবচাইতে ড্রাগসের উপরে সরকার কাজ করেছে, মহিলাদের সুরক্ষার কাজ করেছে, তো ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার কাজ করেছে। তাই আপনাদের মাধ্যমে আবারও আমার করজোড়ে নিবেদন সমস্ত ত্রিপুরাবাসীর কাছে, আমি আসবো আপনাদের কাছে। কাল থেকে আমি ত্রিপুরার গ্রামে গঞ্জে যেভাবে 18-তে আমাকে দেখেছে, আপনারা দেখবেন। আমি আপনাদের সবার
সহযোগিতা চাই। আর আপনাদের মাধ্যমে ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আছে তাদের মধ্যে অনেক সময় সব কি হলো না হলো এগুলো নিয়ে হয় ঝামেলা। আসবো, আমি আপনাদের কাছে যাব, যতটা আমাকে 18তে পেয়েছেন, 17তে পেয়েছেন, 16তে পেয়েছেন, এবার আমার হাউস শেষ, আমি চলে এসেছি। হরিয়ানাতে আমি যাব, হরিয়ানা চিফ মিনিস্টার কালকে আমি বলে দিয়েছি, পেহেলে ত্রিপুরা তারপর হরিয়ানা। আগে ত্রিপুরা জিতে নেই, মোদিজি লাগবে, মোদিজি ছাড়া ত্রিপুরা ভবিষ্যৎ হবে না। মোদি না থাকলে ত্রিপুরার কথা বিপ্লব দেবার রাজ্যসভাতে ওঠার কোনো সুযোগ নেই। আর মোদি না থাকলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোনো সুযোগ নেই। মোদি না থাকলে ত্রিপুরার এডুকেশনাল যে ডেভেলপমেন্ট হচ্ছে তার কোনো চান্স নেই। মোদি না থাকলে ত্রিপুরার কাছে কোনো স্বপ্ন নেই। তার জন্য আবারও আমি করজোড়ে নিবেদন করছি ত্রিপুরাবাসীকে, আসুন মিলে ভবিষ্যতের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার গড়ি। ধন্যবাদ। আমাকে কিছু জিজ্ঞাসা করলে করতে পারেন। আমি তো বললাম, আমি গ্রামে গঞ্জে দৌড়ে পালাবার মতো মানুষ, আমি এদের সাথে আমি কাজ করব। আর ভবিষ্যতের জন্য ত্রিপুরা, কারণ কি মুখে বলেছি বিপদের ভবিষ্যতের জন্য আসেনি। আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ত্রিপুরা মানুষ প্রথমবার দেখছে যে 25 বছর পরে কি হবে তার রূপরেখা এই সরকার তৈরি করে মানুষের সামনে রাখতে সমাবেশিত। 19-20 হতেই পারে, 18-20 হতে পারে, কিন্তু প্রথমবার ত্রিপুরা মানুষ দেখেছে কোন ছেলে মেয়ে যখন তার ফিউচার তৈরি করবে, পড়াশোনা করবে, সে দেখতে পারবে যে 2047 পর্যন্ত কি হবে তার একটা রূপরেখা সরকার তৈরি করে মানুষের সামনে রেখেছে। আমি শুধু মুখেই বলছি ভবিষ্যতের জন্য বিজেপি কাজে করে ভারতীয় জনতা পার্টি সরকার যে গিয়েছে, ভবিষ্যতের জন্য বিজেপি কমিউনিস্ট পার্টির কাছে বা অন্য পার্টি কংগ্রেসের পার্টির কাছে ভবিষ্যতের জন্য তাদের পার্টি করবে, তো তাদের কাছে কোনো রূপরেখা নেই। আগামী বছরে কি করবে, আগামী 5 বছর কি করবে, আগামী 1 বছরে কি করবে, তার রূপরেখা ওদের কাছে নেই। তার জন্য যেটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে আমি বলি, কাজ করে বলি, কারণ মোদি হে তো মুমকিন হ্যাঁ, মোদি হে তো সব কুছ হ্যাঁ। দেখুন, এডিসি দখল করে নিয়েছে, আমরাও তো 12টা সিটে প্রতিনিধিত্ব করেছি, 10টা সিট জিতে এসেছি। তো চাকরিটা আমাদের একটাইতে ভালো। ওনারা 28টা সিটের মধ্যে প্রার্থী দিয়েছে, 18টা জিতেছে। ঠিক, তো গম করে 28টাতে দাঁড় করিয়ে 18টা জিতেছে, আমরা 12টা দাঁড়িয়ে 10টা জিতেছি। আমাদের ভালো, আমাদের অ্যালায়েন্স কি দিয়েছে ওরা জিততে পারেনি, আলাদা বিষয়। রাজনীতি সবসময় সব জায়গায় এক থাকে না। আর ত্রিপুরার মানুষ জানে, জনজাতিরা জানে যে রাজ্যসভা হোক, লোকসভা হোক, আর ভারত সরকার হোক, জনজাতি শুধু ত্রিপুরার নয়, পুরো দেশের জনজাতির জন্য যদি কেউ কোনো কাজ করেছে হাইয়েস্ট মানে র্যাঙ্কিং রেখে, তো মোদী সরকার, ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। রাষ্ট্রপতি একজন মহিলা এসটিকে বানানো হয়েছে। আমি এবার নর্থ ইস্টের বিষয়ে যেভাবে তোলার সুযোগ রাজ্যসভাতে আমরা পেয়েছি, সেই সুযোগ কোনোদিন নর্থ ইস্টবাসী পায়নি। তো সেই কারণে কেউ রিজনাল পার্টি করে তার পক্ষে বিপক্ষে আমি নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাড়া কারোর অস্তিত্ব নেই, মোদি ছাড়া কারোর অস্তিত্ব নেই। মোদি যদি একদিন সরে যায় বা ভারতীয় জনতা পার্টি যদি একটু সরে যায়, তো তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এটা হচ্ছে বাস্তব কথা। দেখি, বিজেপি ছাড়া অস্তিত্ব, মথা যাই করতে চাইছে, যাই করতে হবে, তো বিজেপির কাছে আসতে হবে। ও তো আমি তৈরি করিনি। ওনার ডিসকাশনের রাস্তা এখানে যাবে, আর কোনো রাস্তা নেই। চায়না থেকে হবে না, পাকিস্তান থেকে হবে না, কংগ্রেস থেকে হবে না, কমিউনিস্ট থেকে হবে না। ওদের নেই, নিজের জায়গা নেই, কমিউনিস্ট আর কংগ্রেসের জায়গাই নেই। এক তো রাস্তাতে আছে চলাফেরার মধ্যে। কমিউনিস্টের তো অস্তিত্বের কি আছে সেটা জানে। কমিউনিস্ট এক পুরনো ধারায় রাজনীতি করে, ভারত পুরনো ধারা নেই। আজ এক স্যাটেলাইটের ভারত, দুনিয়ার মধ্যে সবচেয়ে সস্তা স্যাটেলাইটকে যদি কেউ দিয়ে থাকে ব্যবস্থা, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী সরকার। আর দুনিয়াতে সবচেয়ে বেশি যে কোভিডের সময় মোকাবেলা করে সাকসেস হওয়া ভারতীয় জনতা সরকার, মোদী সরকার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানাবো, কালকে ক্যাবিনেট এনে আবারও 1 বছর জন্য 81 কোটির উপরে মানুষের ব্যবস্থা করে দেওয়া। 4টি গানের কথা নয়, তার সঙ্গে ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশনের যে পেনশনটা রিভিউ করে বাড়িয়ে দেওয়া। 4টি গানের কথা মোদী সরকার করতে পারে। তো একের পর এক জনমুখী কাজ যদি কেউ করেছে, নরেন্দ্র মোদী সরকার করেছে। এখন যে কোভিডের একটা প্রভাব চায়নাতে বড় মাত্রায় এসে আমি জানি, কিন্তু আমার কাছে ভালো লেগেছে ওই দিন যখন স্টেটমেন্ট দিয়েছিল হেলথ মিনিস্টার, আগে আমরা তৈরি করতে পারিনি, লকডাউনে থাকতে হচ্ছে। এবার তো লকডাউনে যায়নি, কারণ কি যখন স্টেটমেন্টটা দিয়েছে যে ভারতের প্রত্যেক জায়গায় আমাদের সমস্ত কিছু ওষুধপত্র দিয়ে অক্সিজেন প্লান্ট সব কিছু রেডি আছে, আমাদের ভয় নেই।
আমরা সাবধানের সঙ্গে থাকবো, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণে মোদি আছে, ব্যবস্থা আছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর যে নেতৃত্বে আমরা ইলেকশন লড়ব, ঠিক আমরা 18 তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বেই লড়েছি। নরেন্দ্র ভাই মোদি আমাদের মূল চেহারা, ভারতবর্ষের মানুষের ভবিষ্যৎ দ্রষ্টা। 130 কোটি ভারতবাসীর যে ভবিষ্যৎ নির্ভর করে, আর মোদি মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা বোঝেন এবং সেই হিসাবে কাজ করে ইমপ্লিমেন্ট করে সাকসেস হয়ে দেখিয়েছেন। তার জন্য মোদিজির বিকল্প কোনো কিছুই নেই। আমি বিলুনিয়াতে গিয়েছিলাম, একটা কার্যক্রমে বলছিলাম ভবিষ্যৎ জন্য বিজেপি, তখন 3টে প্রশ্ন করে পাবলিককে বলেছি, আচ্ছা বলুন তো আপনার ছেলে মেয়ে আছে, সেটার জন্য বিজেপি বলছি আমার নেতা তো মোদি, তো আপনার ছেলে মেয়েকে মোদির কাছে দেবেন না রাহুল গান্ধীর কাছে দেবেন না সীতারাম ইয়েচুরির কাছে দেবেন? সবাই বলছে মোদির কাছে দেবো, এদের কাছে দিলে কি হবে? মানুষ সেটা বুঝে তার ভবিষ্যৎ কার হাতে দেওয়া উচিত। মোদির কাছে দিলেই ভবিষ্যৎ স্বয়ংসম্পূর্ণ থাকবে, সাকসেস হবে। এটা মানুষ, ত্রিপুরা মানুষ বুদ্ধিমান, বোঝে, চাই সেটা জনজাতি হোক, অনুসূচিত জনজাতি হোক আর সাধারণ ত্রিপুরা মানুষ হোক। দেখুন, সেটা তো এখন আমি ভবিষ্যদ্রষ্টা তো নেই বা জানি না, আমাকে হঠাৎ করে আপনারা প্রশ্ন করেছেন, কিন্তু যেটা ওনারা চাইছেন বা বলছেন সে বিষয়টা কার সামনে রাখবেন? ভারতীয় জনতা পার্টির কেন্দ্র সরকার। তো সেই কারণে আমি বলছি, কারণ কি রাস্তা তো ওখানে। ও তারপরেও আমি যতটা বুঝি, আমাদের মূল লক্ষ্য যে ত্রিপুরার সুন্দর ফিউচার নির্মাণ করা। কমিউনিস্ট পার্টি ফিউচার নির্মাণ করে না, ফিউচার ধ্বংস করতে পারে, প্রমাণিত। আমি কোনো ব্যক্তিগতভাবে কোনো কমিউনিস্ট নেতার বিরোধী নেই, কারণ কমিউনিস্টের কাছে ফিউচারের প্ল্যান নেই, কমিউনিস্টের কাছে চাঁদার প্ল্যান আছে। এখন শুনেছি, আমি দিল্লি থেকে আসার আগে এখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে অনলাইনে চাঁদা চাইছে, তো ওরও ব্যবস্থা আছে। কিন্তু ফিউচার নির্মাণ করবে কীভাবে, চট্টগ্রাম বন্দর কীভাবে তৈরি করবে, নতুন এয়ারপোর্ট কীভাবে তৈরি করবে, তারপরে ট্রাইবেলদের ডেভেলপমেন্ট কীভাবে হবে, 1300 কোটি টাকার স্কিম এনে এডিবি থেকে ট্রাইবেলদের ওভারঅল ডেভেলপমেন্ট করতে চিন্তা করা, এইগুলো ন্যাশনাল হাইওয়ে করা, এগুলো ভারতীয় জনতা পার্টি সরকার করতে পারে, মানুষ বোঝে, এবং সেই দিশাতে ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে। सही है, आपने परसों दिन तो देखবেন मेरा स्टाइल वही है। দেখুন, মুখ্যমন্ত্রীর নির্ণয় পার্টি তৈরি করে, পার্টি হাইকমান্ড তৈরি করে। স্বাভাবিক, আমার হাইকমান্ডের উপর, পার্লামেন্ট বোর্ডের উপর পূর্ণ বিশ্বাস আছে। যাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করবেন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সক্ষম, সঠিক সিদ্ধান্ত নেবেন, এবং যেটা মানুষের বিষয় আপনি বললেন, ত্রিপুরার মানুষ যেটা চাইছে এই কাজই করছে, আগামী দিনে সেটা প্রমাণিত হবে। 2024 লোকসভা নির্বাচন এবং দেশের বিধানসভা নির্বাচন, বিরোধীদের অভিযোগ ইতিমধ্যে আপনিও হয়তোবা শুনতে পেয়েছেন যে করোনাকে এবারও হয়তোবা হিসাবে ব্যবহার করবে। এই পরিস্থিতিতে আপনার কি বলবেন? দেখুন, এগুলো হতে নির্বাচন হারার আগে বাহানা করা, নির্বাচন হেরে যাবে তার জন্য আগে থেকে এগুলো শুরু করে দিয়েছে। এখন নির্বাচন ঘোষণা হয়নি, ঘোষণার আগে যদি এগুলো বলেছে, মতলব এরা হেরে গেছে। হোক আর টাইফয়েড হোক, যারা জিতে, টাইফয়েডও জিততে পারে, জ্বরও জিততে পারে, করোনাতেও জিততে পারে। উত্তরপ্রদেশেও তখন করোনার প্রভাব ছিল, উত্তরপ্রদেশে ভারতীয় জনতা পার্টির একক সংখ্যাগরিষ্ঠ সরকার এসছে, করোনার প্রভাব ছিল, তো ওখানেও প্রবলেম হচ্ছিল, এবং যোগীজির উপরে আরোপ লাগানো হচ্ছে যোগীজি সঠিকভাবে করতে পারছে না, মানুষ খেপেছে, এইবার বিজেপিকে শেখাবে। বিজেপিকে কি শিখিয়েছে? যোগীজিকে আবার সরকার দিয়েছে। তো মানুষ জানে, মহিলারা জানে, নজওয়ানরা জানে যে ভবিষ্যৎ কোথায় আছে, সেই দিশে কাজ করবে। আর যেটা আপনি বলছেন বিরোধীরা যদি এই আরোপ শুরু করে দিয়েছে, তার মানে বিরোধীরা ময়দান ছেড়ে দিয়েছে। দেখুন, প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সর্ববৃহৎ নেতৃত্ব। মোদির
যে ব্যক্তিত্ব তার সীমানা আজকের দিনে ইন্টারন্যাশনাল। বাকি বিষয় হচ্ছে ত্রিপুরাতে সরকার মোদী সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। মোদী যে এসেছিল সেটাই বলে গেছেন। তো প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে সিপিএম 2017 পেছনে দিয়ে গেলে 48,000 ঘর দেয় গ্রামীণ, আমরা দিয়েছি 2,35,000। তো হ্যাঁ, তো প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রীর স্কিম রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেটা ওই দিন ভাষণও বলেছেন। জল জীবন মিশনের মাধ্যমে বিষয় কমিউনিস্ট পার্টি থাকতে 2.4% জল কানেকশন দিয়েছেন, আর বিনা পয়সাতে এখন 55%-এর উপরে জলের কানেকশন মানুষের কাছে চলে গেছে। তো জল জীবন মিশন মাননীয় প্রধানমন্ত্রীর যে স্কিম, কিন্তু আমরা ইমপ্লিমেন্ট রাজ্য সরকার সঠিকভাবে করেছি এবং সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী দিন এক দুইটা উদাহরণ দিয়েছে। ত্রিপুরা স্বচ্ছ ভারতের নাম্বার 1, তারপরে ত্রিপুরা ওয়ান কার্ড ওয়ান নেশনে, দেশের মধ্যে 3 রাজ্যের মধ্যে 1। তো এইসব অনেক কাজ ইমপ্লিমেন্টেশনে ত্রিপুরা নাম্বার 1-5-এর মধ্যে আছে। সেটা রাজ্য সরকারের নিশ্চিত উপলব্ধি, আর রাজ্য সরকার যেটা কাজ করেছে মাননীয় প্রধানমন্ত্রীর দিশা নির্দেশেই কাজ করেছে, আর তার জন্যই সাকসেস হয়েছে। দেখুন, আমি তার আগেও বনমালীপুরে যখন আমি প্রতিদিনতা করেছি, আমার দুলালদা চাইতেন যে আমাকে দুলালদা ব্যক্তিগত বলেছে আপনি বর্ধালিতে দাঁড়ান। আমি বলে দুলালদা আমি তৈরি করতে পারবো না, নির্ণয় তো পার্টি নেই, আমি তো অন্য জায়গায় যেতে চাইছিলাম। কিন্তু তৎকালীন সভাপতি আদরণীয় অমিত ভাই শাহ বলেছে না, তুমি বনমালীপুরেই দাঁড়াও। তো ওনার নির্ণয় হয়েছে। এখনও নির্ণয় মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রীজি और সর্বোপরি পার্টি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি নেবেন। ওনারা যে নির্ণয় করবেন সেটা ত্রিপুরা হিত হবে, বিপ্লবদেব সেটা বুঝে আর সেটা জানে। আমার বিশ্বাস আছে, আপনারা বিশ্বাস রাখুন, এই 3 ব্যক্তি যে নির্ণয় নেবে ত্রিপুরা হিত করবে এবং সেই দিশা যাবে। দেখুন, আমাদের পার্টিতে টিকিট অ্যাকসেপ্ট করার না অ্যাকসেপ্ট করার মতো সিস্টেম নেই। পার্টি যেটা বলে সেটাই করবে। বিপ্লবদেবকে রাজ্যসভাতে পাঠিয়ে বিপ্লবদেবকে বলেছে আমি যাবো, যাচ্ছি না, বিপ্লবদেব চলে গেছে। যাওয়ার পরে ওখানে আমাকে সুযোগ দিয়েছে, এত বড় প্ল্যাটফর্ম পেয়েছে। সাচমুচ আমি বলি, আমি রাজ্যসভাতে আমি অনেক সময় 17 বছর দিল্লিতে ছিলাম আর ওই ফিল্ডেই ছিলাম। কিন্তু রাজ্যসভা হাউসে বসে ডিসকাশন করা, পুরো ভারত দেখা, ওখানে বসলে পুরো ভারত দেখা যায়। আর আলাদা আলাদা কেরালার এমপি এক ধরনের বলছে, ত্রিপুরার একজন, আসামের একজন, জম্মু কাশ্মীরের একজন, পুরো ভারত ওখানে দেখা যায়। ও ক্লাস ডিবেট ইয়ে খুলতা হয় ওয়া। তো যেটাই করেছেন মাননীয়, যাই করেন ভালো করেন, ও আগামী দিনও ত্রিপুরা মানুষের ভালো হবে, সুন্দর ভবিষ্যৎ হবে, এটা আমার বিশ্বাস। তার জন্য তো রেজলিউশন এনেছি, পার্লামেন্টে তুলেছি, 2.5 ঘন্টা আলোচনা হয়েছে। প্রতিবন্ধক কোথায়? প্রতিবন্ধক 25,000 মেট্রিক টন এক্সপোর্ট করার পারমিশন ভারত সরকার দিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি বলেছি ওই দিন। কিন্তু যে নিয়মটা বানিয়ে রেখেছে এক্সপোর্ট করার, সেটা অনেক কঠিন পদ্ধতি করেছে। সেটাকে সরলীকরণ করার জন্যই আমি হাউসে তুলেছি। আর আগামী দিনে সেটা সরলীকরণ করতেই হবে, কারণ বিপ্লব ওহা ব্যাঠে করবে না, করতেই হবে। আমি ওখানে বসে আছি, ये मेरा पूरा विश्वास। আবার এক্সপোর্ট হবে, সরলীকরণ করতে হবে, কারণ সেখানে মোদিও আছে। দেখুন, স্বাভাবিকভাবে 2018-তে নেশামুক্ত করার স্লোগান আমরা দিচ্ছি এবং মহিলারা বড় মাত্রা সাপোর্ট করেছে সেটা, এবং মহিলাদের আশীর্বাদ আমি আজকেও পাই, আর তখনও পেয়েছিলাম ওনাদের সাপোর্ট। যে এই ধরনের উদাহরণ আছে যে কেউ ড্রাগস নিয়ে যাচ্ছিলেন অটোর মধ্যে, 3 মহিলা মিলে ধরে নিয়েছে, ধরে পুলিশকে খবর দিচ্ছে আসো ভাই ওকে ধরেছি। তো এই ধরনের স্বতঃস্ফূর্ততার কারণেই এই রেজাল্ট এসছে। এবং যেটা 18 থেকে শুরু হচ্ছে, আমি বলবো সেটার গতি আরও বাড়ানো দরকার। কিন্তু ড্রাগস এমন একটা বিষয়, সেটা আমাদের যেই ভবিষ্যতের কথা আমি বলছি, ভবিষ্যতের জন্য বিজেপি, তো ভবিষ্যতের জন্য বিজেপি কেন? ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, হেলথ, এডুকেশন, তার জন্য, নাকি ড্রাগসের জন্য? ড্রাগসকে শেষ করতে হবে, ওগুলো দিকে ধাবিত হতে হবে, স্পোর্টসের ধাবিত হতে হবে, আর সেই দিশাতে আমরা কাজ করছি। আমি যেই কাজটা আমরা 2018-তে নেশামুক্তির পর
স্লোগান্তরে শুরু করেছি সেটা প্রমাণিত, কিন্তু তা আমরা স্যাটিসফাইড নই যে আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে জার্নালিস্ট হোক, উকিল হোক, পুলিশ ব্যবস্থা হোক, জুডিশিয়ারি ব্যবস্থা হোক, কোনো জায়গায় যাতে কারোর তরফ থেকে নেগলেন্সি না হয়, এই ধরনের সঙ্গে যারা যুক্ত থাকে যে কোনো পার্টির হোক তাদের উপর কার্যবাহী করা উচিত এবং সিজ করা উচিত এবং তাদের শাস্তি পাওয়া উচিত। দেখুন, ডাক্তার বলতে অনেক কমেছে। যদি এগুলো না করতাম তাহলে হয়তো বা আপনারা মানে ড্রাগসের সাম্রাজ্যে বসে থাকতেন, বিজেপির সাম্রাজ্যে বসে থাকতেন না। হয়তোবা বিজেপি সরকার যদি না আসতো আর বিজেপি মুখ্যমন্ত্রী যদি না আসতো, হয়তোবা আজকের দিনে প্রতি ঘরে ঘরে ড্রাগস চলে যেত। দেখুন, কাটছে হচ্ছে, যেটাই বললাম ডেটা প্রমাণিত করে অল ওভার ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1-এ রয়েছে। তো এমনিতে তো হয়নি, এমনিতে কিন্তু সেটা আমরা এসে তৈরি করেছি তেমন না। বিগত 25-30 বছর যাবৎ সেগুলো ডেভেলপ করেছে, কেউ তার মধ্যে কোনো কার্যবাহী করেনি। তার আগে কত ছিল, কতটা কেস হয়েছে, কতজনকে অ্যারেস্ট করে, কতজনের জেল হয়েছে। তো এগুলি প্রমাণিত করে যে কোনো একটা ব্যবস্থা যখন একটা লম্বা সময় যখন ব্যবস্থিতভাবে চলে যায়, তো সেটাকে আবার নতুন করে তৈরি করার সময় লাগে। এবং ভারতীয় জনতা পার্টি সরকার প্রথম দিন থেকে তার বিরুদ্ধাচারণ করছে এবং আগামী দিন করতে থাকবে। আমি যখন বলছিলাম আপনি কোথায় ছিলেন? দেখুন, অনীহাটা কেন হচ্ছে সেটা তো বসে এক রাষ্ট্রের বিষয়ে এখানে দেওয়া উচিত না, কিন্তু সেই কাজটা করে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। আর মোদী সরকারের কাছে সেই ক্ষমতা বা ক্ষমতা আছে, এটা আমি বিশ্বাস করি। এখন রাজ্যসভাতে সেগুলো সবগুলো তুলে ধরেছি। আমার বিশ্বাস কম সময়ের মধ্যে তাদেরকে এগুলো করতে হবে। এবং বাংলাদেশ এবং ভারতবর্ষ শুধু বন্ধু নয়, এক সাংস্কৃতিক বন্ধন রয়েছে আমাদের সঙ্গে। তো সেটা প্রত্যেক দেশেরই একটা কাজকর্ম করার একটা সিস্টেম থাকে। তো স্বাভাবিকভাবে যেখানেই বাংলাদেশ সরকার এগুলো রাজ্যসভাতে ওঠার পর ধ্যান দিতে হবে, সেটা বাধ্যতামূলক। দেখুন, আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো 60-60, 60-60। তো এই কারণে কোনো পলিটিশিয়ানকে জিজ্ঞাসা করা কত জিতবেন, যে একটা সিটও জিতবে না তাকে জিজ্ঞাসা করলে কোনো সরকার বানাচ্ছি, যে সরকার কে বানাতে পারে। এখন আমি কোনো পার্টি এমন আছে যে একজনের পার্টি, তো একজনের পার্টি হলো উনি রাষ্ট্রীয় প্রেসিডেন্ট, ঘোষণা দেয় নিজেকে। তো জিজ্ঞাসা করলে বলে ত্রিপুরাতে ইলেকশন, বলে হ্যাঁ সব সিট। ইলেকশনে কোনো দল কোনোদিন বলে যে আমি ইলেকশন হারবো, তাহলে তো সে কোনোদিন প্রতিদিন করতে পারবে না, তার কাছে লোকই আসবে না। যে একটা এরাও ছেড়ে চলে। তার জন্য কোনো রাজনৈতিক দলকে আপনি জিজ্ঞাসা করবেন কত পাবেন, সবাই বলবে 60-এর মধ্যে 60। কিন্তু শাসক দল আমরা মধ্যে কত সিট সেটা আপনারা তার জন্য অ্যাসেসমেন্ট করতে পারবেন। করোনার মোকাবেলা বিজেপি সরকারই করেছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বিজেপি করেছে, ভবিষ্যৎ বিজেপি দিতে পারে। ত্রিপুরাতে যে বাজেট, যেটা কমিউনিস্ট সরকার থাকেন 2017-তে, যেটা 14,000 কোটি টাকার বাজেট ত্রিপুরার হতো, আজকে প্রায় 27,000 কোটি টাকার কাছে বাজেট নিয়ে গেছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়িয়েছে, ট্যাক্স রেভিনিউ কালেকশন বাড়িয়েছে, জিএসটি, পার ক্যাপিটা ইনকাম বাড়িয়েছে, পার ক্যাপিটা ইনকাম কৃষকদের বেড়েছে, এডুকেশনাল যে হায়ার এডুকেশনের যে মান তা বেড়েছে, ট্রিপল আইটির রেজাল্ট 100% প্লেসমেন্ট হয়েছে, 1,25,00,000 টাকা করে প্যাকেজ করে। এগুলো প্রমাণ করে ভারতীয় জনতা পার্টি হি ব্যবস্থিত সরকার দিতে পারে এবং ফিউচার দিতে পারে। হ্যাঁ, তো এমনি তো খিদা বেশি, আমি দেখেন রোববারে বেরিয়ে যাই, মানুষের বাড়ি থেকে ভাত খাই। তো সেই কারণে দেখুন, ইলেকশন মানুষের আশীর্বাদের উপর নির্ভর করে, আর রাজনৈতিক অঙ্কগণিত থাকে।
আগামী 7-8 দিনে কি হবে ইকুয়েশন, তার উপর নির্ভর করে। ইকুয়েশন ঠিক হয়ে গেলে তো 60-60 আসবে, আর যদি ইকুয়েশন এদিকে এদিক হয় অথবা 50, 40, 45 তার মধ্যে থাকবে। ঠিক, তো তার জন্য ভারতীয় জনতা পার্টি কোনো মতেই 2018 যেই সিট পেয়েছে তার চাইতে অনেক উপরে যাবে, নিচে যাওয়ার কোনো প্রশ্ন নেই। কারণ কি, ভারতীয় জনতা পার্টির সরকার কাজ করেছে, কাজ করার সময় ভুল ত্রুটি হয়, যে কাজ না করেছে ভুল ত্রুটি করবে না। আর ত্রিপুরা মানুষ বুঝে গেছে যে যারা মূল বিরোধী পার্টি ইলেকশন আসার আগেই অনলাইনে চাঁদা শুরু করেছে, অনলাইনে ওই সময় ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতির ব্যবস্থা করে, কিন্তু অনলাইনে চাঁদা তোলার ব্যবস্থা করে দিয়েছে, তো মানুষ বুঝে গেছে। আর ওইদিকে আমার সাংবাদিক বন্ধু গৌতম বলছে যে করোনা এসে গেছে, তাও বলছে, তার মানে হার মেনে গেছে ইলেকশন হওয়ার আগে। মাননীয় প্রধানমন্ত্রী যখন রাজ্যে এসে ডেন্টাল কলেজের উদ্বোধন করলেন, সেই জায়গায় দেখা যাচ্ছে বিরোধীরা ডেন্টাল কলেজ নিয়ে পরিকাঠামোগত অনেক অভিযোগ সামনে আসছে। আপনার কি মনে হয়? দেখেন, ভালো একটা কাজ হলে তার প্রশংসা করা উচিত। আমরা যখন নিজে বাড়ি ঘর তৈরি করি, সবকিছু সঠিকভাবে রুমে থাকে না, আমরা ঘরে চলে যাই, তারপরে ধীরে ধীরে তাকে সেট আপ করি। কিন্তু তার জন্য আপনার বাবা যদি বলে আপনাকে, আরে তুই একটা বাড়ি ঘর করলি, ড্রয়িং রুমটা তো সোফাটা ঠিক মতো রাখলি না, এসা কোনো বাবা তার ছেলেকে বলে না। তার ছেলেকে এটাই বলে, হ্যাঁ নিজের রোজগার করে একটা বাড়ি করেছো, ঘর করেছো, খুব ভালো হয়েছে। ওই জায়গায় চিন্তা করা উচিত, ত্রুটি বিচ্যুতি না বের করে। ডেন্টাল কলেজ ত্রিপুরাতে শুরুয়াত হতে চলছে, তার জন্য সাধুবাদ দেওয়া উচিত। मेन ऑपोजिशन तो यहाँ कम्युनिस्ट पार्टी है, प्रमाणित है, क्योंकि उनके पास 50 सीट है और साथ ही साथ हर जगह पे इनके कार्यकर्ता हैं। तो इस हिसाब से देखें तो कम्युनिस्ट पार्टी मूल ऑपोजिशन है हमारे। बाकी कांग्रेस और बाकी सब पार्टी के यहाँ कोई अस्तित्व नहीं है, और थर्ड पार्टी को यहाँ कोई वोट नहीं देता। देखिए, वो उत्थान पतन वो सब चलता रहता है, ये सब उत्थान होता है, पतन होता है। मैंने देखा, ये चाहे तो आपको आईएनपीटी हो, ट्यूजीस हो, आईपीएफटी हो, ऐसा हमारे प्रदेश में रीजनल पार्टी बनती है और अपना अपना दायित्व निभाती है, और समय समय पर इसका चेहरा भी हम लोगों ने देखा है, और त्रिपुरा का जनता भी जानते हैं, और वो सब दल में जो नेता है इनको भी इसके बारे में जानकारी है। देखिए, मैं परमानेंट टेम्पोररी इसमें नहीं जाऊंगा। मुझे जो कहना, मैंने आपको स्पष्टता के साथ बताया, ये प्रमाणित है जो मैंने कहा। कुछ ही लोगों वो भी रखो ना, বর্ধনের সমস্যা দিয়ে লাগছে। ऐसा আমি তার জন্য বলি नहीं नहीं, ऐसे मुख्यमंत्री तो पार्टी तय करता है। मोदी है तो मुमकिन है, इतना ही लिखना। और মনে রাখেন যে আমাদের নিচে जो ध्यान ही बॉयसे सर्वोत्तम स्थान दिए। राज्यसभा में ऐसा नहीं होता जो एक ही एमपी को बार बार बोलने दिया जाता। And Chairman of North Eastern Council, Shri Amit Shah ji. आप सभी महानुभावों का आज के इस ऐतिहासिक अवसर पर हम हार्दिक स्वागत करते हैं। We also welcome the Honorable Governor of Meghalaya, retired Brigadier Dr. B.D. Mishra ji, Honorable Union Minister Shri Kiren Rijiju, Honorable Union Minister Shri Horbananda Khonwal, Honorable Union Minister Shri G. Kishan Reddy ji,
Honorable Chief Minister of Meghalaya Shri Conrad Sangma, Honorable Chief Minister of Mizoram Shri Zorangsthanga, Honorable Chief Minister of Assam Dr. Himanta Biswa Sarma, Honorable Chief Minister of Arunachal Pradesh Shri Pema Khandu, Honorable Chief Minister of Manipur Shri N. Biren Singh Ji, Honorable Chief Minister of Sikkim Shri Prem Singh Tamang, Honorable of Tripura, Professor Dr. Manik Saha जी, Honorable Union Minister of State श्री B.L. वर्मा जी, आप सभी का आज के इस ऐतिहासिक अवसर पर हम हार्दिक अभिनंदन करते हैं। अब मैं मेघालय के माननीय राज्यपाल रिटायर्ड ब्रिगेडियर डॉक्टर B.D. मिश्रा जी से अनुरोध करती हूं कि वह कृपया माननीय प्रधानमंत्री जी का अभिनंदन करें। He is being felicitated by the traditional Rindia shawl. Also, by offering the local agricultural products in a basket as a token of gratitude, the local agricultural products of our state. धन्यवाद महोदय। अब मैं निवेदन करती हूँ मेघालय के माननीय मुख्यमंत्री श्री कॉनराड सांगमा जी से कि वे कृपया माननीय केंद्रीय गृह मंत्री एवं NEC के माननीय अध्यक्ष श्री अमित शाह जी का अभिनंदन करें। Being felicitated by offering traditional Rindia shawl and also the local agricultural products. धन्यवाद महोदय। Ladies and gentlemen, East is a land of music and melodies. I would now like to invite the Octave Choir from the beautiful state of Mizoram to welcome our guests with a patriotic song. Ladies and gentlemen, the Octave Choir from Mizoram. जैसे कोई नहीं है, हंसी नहीं सोनी दुनिया घुमाने नहीं कहे तेरे जैसे कोई नहीं। मैं गया जहाँ भी बस तेरी याद थी, जो मेरी साथ थी को तिरला दी। सबसे प्यारी तेरी प्यार है बस तेरा प्यार ही। माँ तुझे सलाम, माँ तुझे सलाम, हम तुझे सलाम। वंदे मातरम, 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 वंदे मातरम।